দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবং আমাদের আজকের আলোচনার বিষয় রেমিটেন্স। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমার ডান পাশে আসছেন সবাই আপনারা চেনেন তাকে, শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। তারপরে আছেন আবু সাইদ রিয়াজ, বিনিয়োগ বিশ্লেষক। আপনাদের দুজনকেই অনুষ্ঠানের এই স্টুডিওতে আমি স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আপনারা জেনেছেন যে আজকের যে আলোচনার বিষয় সেটি হলো রেমিটেন্স। আমি শুরুতেই জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। জুলাই বিপ্লবে আমরা দেখেছি রেমিটেন্স যোদ্ধাদের একটা অন্যরকম একটা বিষয় ছিল, তাদের কাছে দেশের মানুষ যেটা প্রত্যাশা করেছিল তারা সেরকমটা করার চেষ্টা করেছে। তো সব কিছু মিলিয়ে এই যে বাংলাদেশের যে অর্থনীতি, তো আপনারা যদি ক্ষমতায় যান, আমি সরাসরি প্রশ্নে চলে গেলাম, তাহলে তাদের জন্য যারা এরকম রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের জন্য কি করার পরিকল্পনা আছে আপনাদের? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, রেমিটেন্স যোদ্ধা যারা স্বজন পরিজন দেশ সব কিছু ছেড়ে তারা হয়তো নিজেদেরকে উৎসর্গ করেছে বিদেশে মাটিতে, তারা 24 ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে নানামুখী কাজ করে। সেই কাজের জিসটা তারা তার স্বজন পরিজনকে দেশে পাঠায়। সেটা একসময় রেমিটেন্স হিসাবে সবারটা মিলে রাষ্ট্রের কোষাগারে জমা হয়, যার উপর অর্থনীতির যে ভিত্তিটার কথা আমরা বলি, সেই ভিত্তি দেশীয় বিভিন্ন খাত যে কাজ করে, রেমিটেন্স তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। কিন্তু এই রেমিটেন্স যারা নির্মাণ করছেন তাদের কতটা দেশ সেবা করতে পারছে, সুবিধা দিতে পারছে, অথবা নিরাপত্তা বলবো। কারণ আমি কোনো কোনো মাধ্যমে দেখেছি বিদেশ থেকে তারা যখন আসে, তারা এয়ারপোর্ট ক্রস করার আগে যেসব বাধার মুখে পড়ে সেগুলো খুব স্বস্তিদায়ক বা খুব ভালো এটা বলা যাবে না। অধিকাংশ ক্ষেত্রেই তাদের এক ধরনের নিপীড়নের মুখোমুখি হতে হয়। তো সে নিপীড়নটা বেশ অসভ্যতার পর্যায়ে চলে যায়। এটা আবার দেখার যদি কেউ না থাকে তাহলে এটা ক্রমে বাড়তে থাকে। তো এই জায়গাটা আমার মনে হয় যদি কখনো বিএনপি ক্ষমতায়, আগেও ছিল, আগামীতেও আসবে বলে সবাই মনে করছে, এই নিরাপত্তাটা থাকতে হবে। তারা বিদেশের মাটিতে কষ্টার্জিত অর্থ আমাদের দেশে পাঠায় রেমিটেন্স হিসাবে, সেটা আমরা দেশের উন্নয়নে বা বিভিন্নভাবে ব্যবহার করি, অর্থনীতির চাকা সচল করছে। কিন্তু সে কি ভোট দিতে পারছে সেখান থেকে? এখানে কোনো জনপ্রতিনিধি সাথে দেশে নাই। সব সরকারই সব সময় সব রাজনৈতিক দলই তাদের কথা বলে, কিন্তু ওই ভোটিং পাওয়ারটার ক্ষেত্রে এটা এখনো পর্যন্ত সুরা হয়েছে এটা আমার জানা নাই। এটি যাতে আগামীতে আসে, বিএনপি উদ্যোগী হয়, এবং বিএনপিও বলেছে এদের ভোটিং পাওয়ার দেওয়া হবে যদি ক্ষমতায় আসে, বা তার আগেও আমার মনে হয় এই উদ্যোগটা সকল রাজনৈতিক দলের কাছে আমি আহ্বান জানাবো। তাদের এটি বিবেচনায় রাখলে, তারা অন্য দেশে থাকলেও তো আমার দেশের নাগরিক, সে দেশের সিটিজেন না সে, তাহলে আমি কেন তাদের ভোটিং পাওয়ারটা রাখবো? আর আমার দেশে আইনও আছে, যদি কেউ সিটিজেনও হয়, আচ্ছা, বিভিন্ন বিদেশে বেশ কিছু দেশে দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ ওই দেশে যারা নাগরিক, এই দেশের নাগরিক না, বংশোদ্ভূত হলে, আচ্ছা, বংশোদ্ভূত হতে হবে, তার বাবা মা এখানে থাকে, তাহলে সে অ্যাপ্লাই করলে সরকার অনেক সময় বিবেচনায় নিয়ে তার নাগরিকত্ব দিতে হবে। নাগরিকত্ব দিলে সে কি ভোটিং পাওয়ার পাচ্ছে, এটা আমাকে চিন্তা করতে হবে, দেখতে হবে। তো আমাদের অলমোস্ট আমি যতটুকু শুনেছি, আমার পরিসংখ্যান হাতে নেই, প্রায় কোটি মানুষের, বাংলাদেশের মানুষ, বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, এবং কোনো না কোনোভাবে তারা আমাদের দেশকে সমৃদ্ধ করছে, অর্থনৈতিকভাবে, শিক্ষার ক্ষেত্রে, সামাজিকভাবে, নানান ক্ষেত্রে তারা এই ভূমিকা রাখছে। সেই বিবেচনায় আমার মনে হয়, যেমন আমি আর কথা বলি, তারা ওই সব দেশে হয়তো ইনভেস্ট করছে, আমার দেশে না করে, ওই দেশে না হলে অন্য দেশে করছে, সামর্থ্যবান যারা ইন্ডাস্ট্রি করতে চায় বা
আমার দেশে আসলে পরে অনেক সময় এতগুলো বাধার মুখে পড়ে যায়, তখন একসময় বিরক্ত হয়ে অনেকে এখান থেকে চলে যায়। নিরাপত্তার, প্রশাসনিক, লাইসেন্স, রাজনৈতিক সবকিছু মিলে। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টিও রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি ক্ষমতা আসে তাকে এটা দেখতে হবে। জি, আমরা এবার একটু যেতে চাই আবু সাইদ রিয়াজ, আপনার কাছে বিনিয়োগ বিশ্লেষক, আপনি একজন। শামসুজ্জামান দুদু যেটা বলছিলেন, তাদের সরকার যদি আসে, যে রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান করার চেষ্টা তারা করবেন। আপনার কাছে জানতে চাইব, সরকার পরিবর্তনের পর ব্যাংক থেকে যেন তেনভাবে কিন্তু ঋণের একটা যে বিষয় আগে ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসেছে। তো এর ফলে কিন্তু অর্থ পাচার কমে গেছে, সেই কারণে হুন্ডি নিয়ন্ত্রণে এসেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এশিয়ান টিভিতে। আমি প্রথমেই বলবো দুদুভাইকেও এবং এই সরকারকে, যে ব্যাংকে প্রবাসীরা টাকা পাঠায় এবং টাকা পাঠানোর পরে ভৌতিকভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চেকের মাধ্যমে এবং বিভিন্নভাবে লুটপাট হয়ে যায়। এই জিনিসটা খুবই মর্মান্তিক। এই গত 3 দিন হলো আমি নিউজে দেখলাম, সিলেট প্রবাসী, উনি 85 বছরের বৃদ্ধ, লন্ডনে আছে। ওনার অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে 7 কোটি টাকা কে বা কাহারা নিয়ে গেছে। এটা খুবই দুঃখজনক দেশের জন্য। আপনি তো জানেন, প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে 5ই আগস্টের পরে আমরা দেশকে উদ্ধার করেছিলাম। হ্যাঁ, কারণ আমরা রেমিটেন্স পাঠানোর কারণেই আজকে দেশের $30 বিলিয়ন এসছে। এই জিনিসটা আমার মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এই কথাটা আগে বললাম। আর আপনি যেটা বললেন হুন্ডির কথা, অ্যাকচুয়ালি দেখেন, আপনার এটা বললে হয়তো অনেকেই মনে কষ্ট পাবে, যারা পলিটিক্যাল লিডার, যারা রাজনীতিবিদ, যারা মন্ত্রী, এমপি, ওনারাই কিন্তু টাকা দেশে বাইরে নিচ্ছে হুন্ডির মাধ্যমে। কোনো প্রবাসী কিন্তু টাকা দেশের বাইরে নেয় না। আমরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে দেশে টাকা পাঠাই। আমি কিছুক্ষণ আগে ভাইকে বলেছিলাম যে আপনি যখন আসবেন আপনাকে দেখাবো, স্বচক্ষে নিজে গিয়ে দেখাবো যে বিদেশিরা কি কষ্ট করে। উনি কিন্তু জানে, উনি অত্যন্ত ভালো মানুষ। তো আমরা কিন্তু টাকায় দেশ থেকে নেই না, আমরা পাঠাই। এটা আপনিও জানেন ভালো করে, জনগণও জানে। এই গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে কত কত হাজার বিলিয়ন লুটপাট করে নিয়ে গেছে এই দেশ থেকে। একটু জানতে চাই যে আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের জন্য যদি বিশেষ বিনিয়োগ স্কিম, যেটা গ্রামীণ অর্থনীতিতে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে, যদি এই ধরনের কোনো স্কিম চালু করে, এতে প্রবাসীদের পরিবার সমাজ কতটুকু শক্তিশালী হতে পারে? উপকৃত হবে এইভাবে যে তারা টাকা পাঠায় সবসময়, যখন 5% প্রণোদনা দিবে টাকার পরিমাণও বাড়বে এবং প্রবাসীরা চায় যে দেশে একটা সুন্দর একটা অ্যাপার্টমেন্ট কিনতে, 1 ঘন্টা জায়গা কিনতে। তো এবং যখন সরকার প্রবাসীদেরকে প্রণোদনা দিবে এবং প্রবাসী পরিবারের দিকে নজর দিবে, প্রবাসীরা বেশি করে টাকা পাঠাবে এবং তারা ছোটোখাটো ইন্ডাস্ট্রি করতে অনেক প্রবাসী ভাই আগ্রহী আছে। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাই, কথা বলি, প্রবাসীদের মন মানসিকতা বুঝি। কারণ দীর্ঘ 10-15 বছর থাকার পরে কোনো প্রবাসী বিদেশে আর থাকতে চায় না। তারা চায় নিজের মাতৃভূমিতে সন্তানদের সাথে, ফ্যামিলির সাথে, বাবা মার সাথে একটা কিছু করে খেতে। বাট বিভিন্ন সমস্যার কারণে, ব্যাংকিং সেক্টর বলেন, আমাদের যে ট্রেড লাইসেন্স বলেন, জমি কেনাবেচা বলেন, এখনও তারপরে পৌরসভাতে গেলে যেসব ডকুমেন্টসের প্রয়োজন হয়, প্রত্যেকটা জায়গাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রতিবন্ধকতা আছে। যেটাই এই যে আমরা যেটা শুনছিলাম যে বৈধ যে ব্যাংকিং চ্যানেল, এই ব্যবস্থাটা যেমন নাই, প্রতিবন্ধকতা আছে সব জায়গাতেই। জানতে চাইবো যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যে বিশ্ব যে অর্থনীতি আমি যদি তাকাই, আপনার ডলারের যে অবস্থা এবং এই অর্থনীতি এবং রাজনৈতিক যে একটা শক্তির প্রতীক, ডলার সংকট মোকাবেলায় রেমিটেন্স যোদ্ধারা কিভাবে ভূমিকা রাখছে বলে মনে করেন? ডলার সংকট অ্যাকচুয়ালি এটা আমি মনে করি দেশে এটা সৃষ্টি করা হয়। আচ্ছা, আমাদের দেশে এটা সৃষ্টি করা হয়, কারণ আপনি দেখেছেন যে প্রবাসীরা সবসময়ই তারা দেশপ্রেমিক।
আমরা প্রবাসীরা পর্যাপ্ত পরিমাণে সবসময় দেশকে সাহায্য করি, সহযোগিতা করি সব দিক দিয়েই, কিন্তু এই ডলার সংকটের নায়ক হচ্ছে বড় বড় বিজনেসম্যানরা এবং তাদের সাথে জড়িত আছে ব্যাংকিং সেক্টর। আমি মানে 90% বলতে পারবো যে এই সংকট সৃষ্টি করে আমাদের ব্যাংকিং সেক্টর। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। একজন আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন আবু সাইদ রিয়াজ, বিনিয়োগ বিশ্লেষণ। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হলো রেমিটেন্স, আর এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি আবু সাইদ রিয়াজ আপনার কাছে আসতে চাই। বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আগামী 5 বছরে রেমিটেন্স আয় দ্বিগুণ করার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে আবারও। 5 বছর পরে রেমিটেন্স দ্বিগুণ করা যাবে, বাট তার আগে অনেকগুলো আপনার কাজ আছে। আপনার বৃক্ষরোপণ করলেই ফল ধরবে না, বাট এটার জন্য কিছু সময় দিতে হবে। আপনার প্রথম এবং অদ্বিতীয়, আমাদের ব্যাংকিং সিস্টেমকে একটু চেঞ্জ করতে হবে। অবহেলায় দিন যাচ্ছে, আপনার প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, ভৌতিকভাবে এখান থেকে টাকা লুটপাট হয়ে যায়। এটা খুবই লজ্জাজনক। যা ঘটেছে বহুবার আগে, একদম ইদানিং গত 3 দিন আগে ঘটেছে। আমি নাম মনে নাই, বাট আমি নিউজটা দেখেছি পত্রপত্রিকায়। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রবাসীরা যখন টাকা পাঠাবে বা ইনভেস্ট করবে, সম্পূর্ণ আপনার ট্যাক্স ফ্রি সুবিধা দিতে হবে। প্রবাসীরা যখনই জায়গা কিনবে, একটা অ্যাপার্টমেন্ট কিনবে, বিজনেস করবে, কোনো ইন্ডাস্ট্রি করবে, সেখানে গভর্নমেন্ট কিছু সুযোগ সুবিধা দিতে হবে। আদারওয়াইজ খুব কঠিন হবে। কারণ আপনি দেখেছেন 5ই আগস্টের আগে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, ইকোনমিক যে সমস্যায় পড়েছিল দেশ সম্পূর্ণভাবে। এরপরে 5ই আগস্টের পরে 6-7 তারিখ থেকে প্রবাসীরা পর্যাপ্ত পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছে, যার কারণে আমাদের অনেক অনেক দেশের উপকার হয়েছে। সেই সময় অর্থনীতির অবস্থা তো অনেকটা খারাপ ছিল, এবং তারা যে রেমিটেন্স পাঠালো, রেমিটেন্সের মাধ্যমেই কিন্তু অর্থনীতির চাকা সচল হয়েছিল। এবং এখন পর্যন্ত আমি বলতে পারি যে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে আসলে সাপোর্ট করছেন, এবং অন্তর্বর্তী সরকার কিন্তু যদি রেমিটেন্স যোদ্ধারা না থাকতো তাহলে কিন্তু একটু বিপাকে পড়তে হতো, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনার কথা যদি আরও জানতে চাই আপনার কাছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কি হতে পারে? আসলে এই রেমিটেন্স যোদ্ধাদের আসলে আমরা সম্মান দিতে চাই। ধন্যবাদ আপনাকে আবারও। আপনার রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আপনার সরকার সম্মান দিতে চায়, তবে কোনো সরকার তো স্বাধীনতার পরে কোনো সরকার তো সম্মান দিতে চায়নি, শুধু মুখে বলে। যেমন এই সরকারের একটা কথা বলি, যেটা আমার কাছে খুব বলতেও লজ্জা লাগতেছে, খুবই দুঃখজনক, যে সংক্ষেপ হচ্ছে যে চা দোকানের মধ্যে কয়েকটা সোফা লাগিয়ে এটাকে প্রবাসী লাউঞ্জ বানিয়েছে। ওইটা তো আমরা আশা করিনি, একদম ন্যাক্কারজনক। এটা মানে আমার কাছে আমি খুবই মর্মাহত, বলতেও লজ্জা লাগতেছে। এই অনুষ্ঠানে এয়ারপোর্টের মধ্যে আমরা যখন যাই, তখন তো আমাদের মন মানসিকতা কারোরই ভালো থাকে না। আমরা ওইখানে যাব, ওইখানের মধ্যে কয়েকটা চায়ের দোকান, যে আমরা বলি, ওই চায়ের দোকানে কয়েকটা সোফা দিয়ে এটাকে প্রবাসী লাউঞ্জ বানানো হয়েছে। ওইখানে লেখা আছে স্পষ্ট যে 30% ডিসকাউন্ট আমাদের জন্য। ওইটা তো আমরা চাইনি। আমাদের 15 দফা দাবি ছিল, এখনও আছে। তার মধ্যে কিছু অর্ধেক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, আমি ওই 15 দফা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম যে এই যে 15 দফাগুলো, এটাকে আপনারা সবাই যারা প্রবাসে থাকেন বা প্রবাসীরা যারা আছেন, তারা মানে সম্মত যে এই 15 দফা হলে মোটামুটি আপনারা ভাবছেন যে আপনাদের সমস্যাগুলো সমাধান হবে? জি, এই 15 দফার মধ্যে মোটামুটি সবকিছুই আছে। আমরা কয়েকটা শুনতে চাই 15 দফা। আমরা তো অ্যাকচুয়ালি সরকারের কাছে কারি টাকা চাই না। অবশ্যই আমি একটু আগে বলেছিলাম যে আমরা পাঠাই পলিটিক্যাল লিডার, হয়তো বা সবাই না, সব এমপি না, সব মন্ত্রী না, তার মোর দ্যান 90% আপনার লুটপাটের সাথে জড়িত, আপনিও জানেন সেটা। তো আমাদের 15 দফার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি দেশকে ডেভেলপমেন্ট করার জন্য, সেই সুবাদে বলতে হচ্ছে যে প্রবাসীরা দেশে ইনভেস্ট করলে, হোক সেটা অ্যাপার্টমেন্ট, হোক সেটা জমি, বিজনেস, যেই কোনো কিছুই করুক না কেন, এখানে ট্যাক্স ফ্রি সুবিধা দিবে, নাম্বার 1। তারপর আছে আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে শহর, সবাই গ্রাম থেকে শহরে আসে বিভিন্ন সেবা নেওয়ার জন্য। এই জন্য প্রবাসীদের সেবা কেন্দ্রগুলো প্রত্যেকটা গ্রামে, উপজেলা, শহরে, প্রত্যেকটা জায়গায় গভর্নমেন্ট করতে পারে। আমাদের
সেবা কেন্দ্রগুলো, এতে করে আমরা যে উপকৃত হব তা না, বাট সরকারও উপকৃত হবে। অবশ্যই রেমিটেন্সে পাঠানোর এখন যে আমরা ইন্টেন্সিভ পাচ্ছি, এটা তো ওই যে 2.5% যেটা হ্যাঁ আর কি, প্রণোদনা। 2.5 আমরা পাচ্ছি, এটা আমি বলতে চাচ্ছি যে এটাকে 5% করার জন্য, তাহলে মানুষ হুন্ডিতে টাকা পাঠাবে না। আর অ্যাকচুয়ালি কিন্তু ইতোমধ্যে এমনি তো মানুষ হুন্ডি বিমুখ হচ্ছে, বিমুখ হচ্ছে, হ্যাঁ। 2.5% যে প্রণোদনার কথা আপনি বললেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যবসায়ীরাই কিন্তু হুন্ডিটা ইউজ করে। জি, আপনি যদি ভালোভাবে দেখেন, ব্যবসায়ীরাই কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় এবং হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে আসে। এর জন্য কিন্তু প্রবাসীরা দায়ী না, এর জন্য দায়ী আমাদের গভর্নমেন্টের বিভিন্ন পলিসি। এই পলিসিগুলোকে ঠিক করতে হবে দেশকে ডেভেলপমেন্ট করতে হলে। আমাদের আপনার মন্ত্রী, এমপি বলেন, সচিব বলেন, সবাই কিন্তু বিদেশে যায়। আজ পর্যন্ত দেখেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভালো কি করেছে, কয়টা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে করেছে, কয়টা ইন্ডাস্ট্রিয়াল জোন করেছে। ইন্ডাস্ট্রিয়াল জোন করেছে, কিন্তু ওইখানে যদি কেউ জমির জন্য যায়, আপনার আমার পকেটে আছে 100 টাকা, আমি তো 100 টাকা অনুযায়ী তো কিছু করতে চাইব। আমাকে বাধ্য করা হয় যে আমি 1000 টাকার জিনিসটা চয়েস করি, তো আমি তো সেটা পারবো না। আমি নিতে পারবো আপনার ছোট একটা ইন্ডাস্ট্রির জন্য 2 কাঠা বা 2 একর, সেখানে আমাকে বাধ্য করা হচ্ছে 15 একর, 10 একর। আমাকে ডাইভার্ট করতেছে অন্য আরেকজনের কাছে যাওয়ার জন্য, যে আপনি ওই ভদ্রলোকের কাছ থেকে নেন। আমি নিজেই গিয়েছিলাম আপনার ওই যে মিরসরাই, যেটা এক্সপোর্ট জোন করেছিল আচ্ছা, প্রবাসীদের জন্য। আমি গিয়েছিলাম আপনার 5 একরের জন্য। সেখানে আমাকে বললো যে, চেয়ারম্যান সাহেব, আপনি বসুন্ধরার মালিকের কাছে গেলে, বসুন্ধরায় গেলে ওইখানে ওনারা আপনাকে 5 একর দিবে। তো আমি ওইখানে যাবো কেন? আমি তো সরকারের সাথে সরকার করেছে প্রবাসীদের জন্য, উনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে পাঠাচ্ছে অন্য জায়গায়। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আবার আসতে চাই। তারেক রহমান যেটি বলেছেন যে ঘোষিত যে 31 দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীল নকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সুস্পষ্ট রূপরেখা। এক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধারা কতটুকু মানে সুফল পাবে এবং তা আমাদের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? তিনি 31 দফা উল্লেখ করে, যে বলা যায় ম্যাগনা কার্টার 31 দফা, অর্থাৎ আগামী দিনে যে রাষ্ট্রটা পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, টোটাল বিষয়টা 31 দফার মধ্যে কিন্তু দেওয়া আছে। সেখানে বিদেশি যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসাবে কাজ করছেন, তাদের ব্যাপারে বিএনপি ক্ষমতায় গেলে কি কি পদক্ষেপ নেবে, মানে সংগতি অসংগতি, দুর্দশা, তারা যে সব, মানে ওই যে একটু আগে বললাম, মানে এয়ারপোর্টের আসার পরে মনে হয় যে তাদের যে মানে দুর্গতি হতে থাকে, সেও উচ্চারণ করছে যে দেখা গেল যে এই টাকা এখানে পাঠিয়েছিল, এসে দেখলো কেউ এই টাকাই নাই, ওনারা কোনোভাবে জালিয়াতি করে ব্যাংক থেকে নিয়ে চলে গেছে। এই যে বিষয়গুলো, মানে সে যখন শেষ জীবনে ফিরে আসে, সারা জীবনটা দিয়েছে, ওখানে কাজ করেছে, মানে এমন না ওখানে সে প্রাসাদ একেবারে সহায় সম্পত্তি গড়ে তুলেছে, সবটাই এখানেই নিয়ে আনছে। এখন সে যখন শান্তির আশায় বাংলাদেশে আসবে, সেই শান্তিটা যাতে সে পায়, এই বিষয়টি দেখতে হবে। এটি সরকারকে না, যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আগামী দিনে যারা ক্ষমতা আসবে, এবং সেটা নিশ্চিতভাবে আমি মনে করি বড় দল হিসেবে বিএনপির আন্দোলন সংস্কারের যে ভূমিকা, সেই দলটাই এখন এগিয়ে আছে। আগামী দিনে বিএনপিকে এই দায়িত্ব নিতে হবে। 2 নম্বর হচ্ছে, উনি যে কথাটা একটু উচ্চারণ করলেন, সেখানে আমি একটু সংশোধনী আনি। সেটা হচ্ছে যে মানে যারা বিদেশ থেকে টাকা বাইরে, তারা আবার কেন হুন্ডি করে টাকা নিবে? উনি একটা কথা বলতে গিয়ে হয়তো অত সতর্কতা অবলম্বন করেন, রাজনীতিবিদরাই করে। তো রাজনীতিবিদরাই করে বললে টোটাল রাজনীতির বিদ চলে আসে, আওয়ামী লীগ, বিএনপি বা কমিউনিস্ট পার্টি বা অন্য যে কোনো রাজনৈতিক দলে। সেই জায়গাটা সংশোধনটা এরকম হয়, এটা হচ্ছে গত 16 বছরে যারা দেশ পরিচালনা করছে, স্বৈরতন্ত্রের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, এরা নিজেদের রাজনীতিবিদ দাবি করলো, এরা ছিল লুটেরা, এরা রাজনীতিবিদের পর্যায়ে পড়ে না, কিন্তু মুখোশধারী রাজনীতিবিদ। শেখ হাসিনা, শেখ রেহানা বা তার পরিবার পরিজন, টিউলিপ তো আমাদের দেশের কেউ না,
এখন সে বলছে, কিন্তু সে এই দেশের পাসপোর্টধারী, সে এই দেশে মানে আইডি কার্ড তার আছে, সবকিছু আছে, সে এই দেশের নাগরিক। সে যেভাবে লুটপাট করে নিয়ে গেছে, পুতুল যেভাবে লুটপাট করে, আমি একটা পরিবারের কথা বলছি, তার মানে এই নয় যে তার মন্ত্রী মানে হাসিনার মন্ত্রী অথবা এমপি বা তার দলের লোকরা এরা রাজনীতিবিদ দাবি করে, কিন্তু এরা রাজনীতিবিদ না, মুখোশধারী। এরা দেশটাকে একেবারে সহায় সম্পদ 16 না কয়টা ব্যাংক একের ফাঁকা করে ফেলছে। সেই জন্যে বিএনপির এটাকে মোকাবেলা করতে হবে, অর্থাৎ বন্ধ না শুধু এই যে টাকাটা গেছে, যেটা আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব দেশে, হ্যাঁ দেশে এবং বিদেশে তার যে ভাবমূর্তি, তার যে পরিচিতি, উনি বোধহয় এটা আনতে পারবেন। এখনো পর্যন্ত আনা সম্ভব হয়নি, আমি জানি না আর উনি 4-5 মাস এখনো আছেন, কতটা করতে পারবেন। তবে আগামী সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। জি, শামসুজ্জামান দুদু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী প্রোগ্রামে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।